আমার জীবনে এই প্রথম বাংলাদেশ দলকে নিয়ে প্রিভিউ করতেছি, মনে অনেক আনন্দ, উচ্ছ্বাস, আবেগ নিয়ে। মানে খুব ভালো লাগতেছে। হ্যাঁ, বিষয়টা খুব ভালো লাগতেছে। মানে বাংলাদেশ 182 নম্বর র্যাঙ্কিং, সান মারিনো 211 নম্বর র্যাঙ্কিং, ভাবতেই ভালো লাগতেছে। ইউরোপের কোন দল আমাদের নিচে আছে, ভাবতেই ভালো লাগতেছে। কি রাগ করলেন? রাগ করেন না। নিজের দলকে যখন নিয়ে একটু ভালো কথা বলতে ইচ্ছা করে বা বলি, একটা ছোট দলের সাথে খেলা, ভালো কথা একটু বলতে হবে। কিন্তু বাস্তবতা হলো এই ম্যাচটা ঐতিহাসিক। এই ম্যাচটার অনেক 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 গুরুত্ব আছে। বাংলাদেশ প্রথম কোন ইউরোপিয়ান সয়েলে খেলতে যাচ্ছে। ম্যাচটার রেজাল্ট হোয়াট এভার যাই হোক, কিন্তু ম্যাচটা আমাদের জন্য অনেক গর্বের, অনেক ডোর ওপেন করে দিচ্ছে। এরপর আমরা ইউরোপের অন্যান্য দলগুলোর সাথে খেলার সুযোগ পাবো। এই সুযোগগুলো তৈরি হচ্ছে, হবে। সো ওই দিক থেকে ভাবলে বাংলাদেশের এই ম্যাচটার চেয়ে বড় ভাবনা হচ্ছে আমাদের অনেক পথ খুলে গেল, অনেক দুয়ার খুলে গেল। আচ্ছা, 2008 সালে সান মারিনো নেদারল্যান্ডের কাছে 12-0 হারছিল, জার্মানির কাছে মনে হয় সম্ভবত 13-0 হারছিল, নরওয়ের কাছে 8-0 হারছে, অস্ট্রিয়ার কাছে মনে হয় 7-0 হারছে। এরকম বহু ধার আছে, বাংলাদেশেরও আছে এরকম বড় বড় দলের সাথে বহু ধার আছে। কিন্তু বাংলাদেশ তো আর ওরকম বড় দলের সাথে খেলে না। বাংলাদেশ খেলে সর্বোচ্চ অস্ট্রেলিয়ার সাথে, হ্যাঁ, কাতারের সাথে। এর বড় দলের সাথে খেলে না। ওই ওই ধরনের বড় দলের সাথে খেলে নাই। ওই ধরনের বড় দলের সাথে খেললে বাংলাদেশ যে 20টা খাইতো না, তার গ্যারান্টি কি? সেই জন্য বলতেছি, আমাদের মাথা হাই, কিপ আওয়ার হেডস হাই, বাট পাটা মাটিতে থাকুক। এই ম্যাচটা ভালো খেলি খারাপ খেলি সেটা পরে এলাম, বাট এই ম্যাচটা দিয়ে আমরা ইউরোপে ঢুকতে চাচ্ছি, ঢুকতে পারতেছি কিনা সেই ব্যাপারটা নিয়ে আলাপ হবে। কারণ আমরা অনেক বড় একটা দল হয়ে উঠতে চাই। যখনই এই স্কোয়াডের কথা বলবো, আমার একটা জিনিস মিসিং মনে হচ্ছে যে রাকিব হাসান নাই। তার স্ত্রীর অসুস্থজনিত কারণে, স্ত্রীর পাশে থাকার কারণে তিনি থাকতে পারছেন না। এটা আমাদের জন্য একটা ড্রব্যাক। আমাদের সিরিয়াস একটা রাইট উইঙ্গার আমরা পাচ্ছি না, মিস করতেছি। ওখানে অনেকগুলো অপশন আমাদের হয়তো আছে, হয়তো আমরা ট্রাই করবো। ম্যাচটা জিতবো সম্ভবত, ড্র হইতে পারে, হারতেও পারি, বাট সম্ভবত জিতবো। 65-75% আমরা জিতবই। কিন্তু ব্যাপারটা হলো যে এই ম্যাচে আমরা নতুন কোচের আন্ডারে খেলবো। ওই নতুন কোচের আন্ডারে কি আমরা নতুন ফুটবল দেখবো কিনা, এটাই হচ্ছে যে মূল প্রশ্ন। নাকি হাভিয়ার কাবরেরার মতন সেই পুরোনো ধাঁচের ফুটবল দেখবো, পুরোনো মান্দাতার মানে ফুটবল দেখবো, ওই ল্যাংড়া লুলা বডি সোহেলকে দেখবো, হ্যাঁ, আগাসা সোহেল রানাকে দেখবো, এই টাইপের খেলোয়াড়কে দেখবো। মানে অলরেডি স্কোয়াডে তারা আছে, এদেরকে দেখবো, নাকি ওই সিন্ডিকেটের কবলে পড়ে এবারও টমাস জুলি সেই কাজটাই করবেন? ভাই সিরিয়াসলি বলতেছি, কালকে যদি ল্যাংড়া সোহেল রানা যদি স্কোয়াডে থাকে, আল্লাহর কসম বলতেছি, আমার টমাস জুলির পরে এই বিশ্বাস উঠে যাবে যে সে একজন কোচ। আমার এই বিশ্বাস উঠে যাবে। আমার কাছে মনে হবে যে ডেফিনেটলি এই হারামজাদা একটি সিন্ডিকেটের কারণে আসছে এবং সিন্ডিকেটের কারণে এসে থাকবে। আমরা তাকে নিয়ে অনেক সমালোচনা করতেছি, করেই যাব। কারণ আমরা বাংলাদেশ ফুটবলে ওয়েলসের সাবেক কোচকে আমরা হারাই ফেলছি, কোলম্যানকে হারাই ফেলছি। সো এই সমালোচনা তাকে সহ্য করতেই হবে। যদি আপনি সমালোচনা বাইরে থাকতে চান, তাহলে ডেফিনেটলি আপনি এই ল্যাংড়া গুলাকে বাদ দেন, দিয়ে ভালো গুলাকে কাভার করেন। এই গল্পের মাঝখানে কিছু গল্প বলি। ফারহান আলী ওয়াহিদের পাসপোর্টে কাজ শুরু হয়ে গেছে। ফারহান আলী ওয়াহিদকে আমরা পাচ্ছি, ট্রেভর ইসলামকে আমরা পাচ্ছি, জায়ান হাকিমকে আমরা সম্ভবত পাচ্ছি। আমাদের স্কোয়াড আর কি চাই? ইউরোপের এখন বড় বড় দলগুলো আমাদের সাথে খেলার জন্য ন্যূনতম একটা স্পেস তৈরি করে দিবে। ফারহান আলী ওয়াহিদকে চিনে না কারা, হামজাকে চিনে না কারা, সামিটকে চিনে না কারা, এদের জন্য হলো এই স্পেস গুলো ওপেন হবে। টমাস দুলি তো যুক্তরাষ্ট্রের কোচই ছিল, সে আর বড় বড় কিছু ম্যাচ আয়োজন করুক, দেখাই দিক। এই বড় বড় ম্যাচগুলো খেললে একদিন আমরা বড় বড় দল হয়ে উঠবো। এই ম্যাচের বিশ্লেষণে কিছু যাবো না। বাংলাদেশের আক্রমণ ভাগ শক্তিশালী, সান মারিনোটা অতটা শক্তিশালী না। বাংলাদেশের রক্ষণ ভাগ তুলনামূলক শক্তিশালী, সান মারিনোর রক্ষণ ভাগ অতটা শক্তিশালী না। কিন্তু রিসেন্টলি তারা উয়েফা নেশনস লিগেও কিন্তু লিচেস্টানকে 3-1 গোলে হারাইছে। সো এতটা এক্সাইটেড হওয়ারও কারণ নেই। বাংলাদেশে কিন্তু এই মাথায় এটুকু রাখতে হবে যে আমাদের হারতেও হইতে পারে, কারণ উয়েফা নেশনস লিগে তারা কিন্তু লিচেস্টানকে 3-1 গোলে হারাইছে। সো এই জন্য বলতেছি, মাটিতে পা রাখি বাট মাথাটা হাই রাখি। বাংলাদেশ জিতবে এটা আশা করতেছি, বাট সান মারিনোর মাটিতে গিয়ে এত সহজ বিষয়টাকে না। আমরা দেখতে চাই
এই কোচ টোটাল ফুটবল খেলাচ্ছেন কিনা, এই ল্যাংড়া লুলাকে খেলাচ্ছেন কিনা, সিন্ডিকেট মেনটেন করতেছেন কিনা, যেহেতু হাসান মাহমুদ গেছেন অনেকে ভাববেন সিন্ডিকেটে গন্ধ আছে, আমরা এগুলো অবজার্ভ করবো। এরপরে যদি দেখি যে এই ল্যাংড়া লুলা নিয়েই যাদের দল তৈরি হচ্ছে, ল্যাংড়া লুলাকেই খেলানো হচ্ছে, তাহলে ডেফিনেটলি আমি বলবো ভাই আল্লাহর রাস্তায় মাফ করে দেন, বলে দেন বাংলাদেশ ফুটবল খেলা দেখবো না, বলে দেন বাংলাদেশ ফুটবল নিয়ে ভিডিও করবো না, বলে দেন বাপু নিয়ে ভিডিও করবো না। কিন্তু তারপরে দেশের জার্সিটা যখন পরি ভাই, মনটার মধ্যে একটু আবেগ কাজ করে। এই জার্সিটা তো বিশ্বকাপে থাকতে পারতো, এই জার্সিটা বিশ্বকাপে থাকতে পারতো না, আজকে আমাদের বাড়ির পতাকায় বা শুধু বাংলাদেশের পতাকা উঠতো না, সারা বাংলাদেশ জুড়ে শুধু বাংলাদেশের পতাকা দেখতে সুন্দর লাগতো না। এই আবেগটা আমাদের কাজ করে। বাপু ভাবে দয়া করে আবেগটা একটু বুঝছেন। সান মারিনোতে যাচ্ছেন, ভালো হোটেলে থাকতেছেন, খাচ্ছেন, যাচ্ছেন, জিতলেন কি না জিতলেন, হারলেন কি না হারলেন, এই ব্যাপারটাকে মাথায় না রেখে অনেক বড় পরিসরে আমাদেরকে চিন্তা করতে হবে। টমাস তুলি যদি সিন্ডিকেট থেকে বের হইতে পারে, আমরা আরো বড় বড় ম্যাচগুলো খেলতে চাই, সেসব নিয়ে আলোচনা করেন, এগুলো নিয়ে করেন, আমরা পাশে আছি, আমরা আপনাদের সাপোর্ট দিব। কিন্তু আবারও যদি দেখি ল্যাংড়া লুলাদের আধিপত্য, তাহলে সত্যি কথা বলতেছি বাংলাদেশ ফুটবলের জন্য খুবই খারাপ দিন তৈরি হয়ে যাবে। যাক, আজকে ম্যাচে অত কথা বললাম না, যতটুকু বলছি এই প্রথম আমরা জেতার জন্য কোনো ম্যাচ নিশ্চিতভাবে ধরে নিচ্ছি জিততে পারি, জিতবো। সো ওই জায়গাটা থেকে একটা আনন্দ পাচ্ছি, ম্যাচটা দেখবো আলহামদুলিল্লাহ। সবাইকে ম্যাচ দেখার আমন্ত্রণ রইল এবং আপনার ম্যাচটা কিভাবে দেখছেন সবাই কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।